নবচেতনা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজ যে বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তা হলো মাধুকরী কাব্য সংকলন থেকে সংগৃহীত মিত্রাক্ষর কবিতা নিয়ে। মিত্রাক্ষর কবিতাটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। চলো আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আর তিনি মারা যান 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। তিনি ছেলেবেলা থেকেই খুব মেধাবী ছিলেন। সে সময়কার ইংরেজি বিভিন্ন পত্রিকায় তিনি কবিতা লিখতেন। যেহেতু সেই যুগটা ছিল ইংরেজি শিক্ষার যুগ, তাই ইংরেজি ভাষার প্রতি খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে উনি বাংলা ভাষাকে অবহেলা করে বিদেশে ইংরেজি সাহিত্য রচনা করতে যান এবং সেখানে ইংরেজ মেয়ে যার নাম রেবেকা ম্যাকটিভাস তাকে তিনি তার জীবনসঙ্গিনী করেন। কিন্তু বিবাহের কিছুদিন পরেই এই রেবেকা ম্যাকটিভাস মারা যান। তারপরে তিনি যাকে বিয়ে করেন তিনার নাম হলো হেনরিয়েটা। হেনরিয়েটা ছিলেন একজন ফরাসি মহিলা। মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পোয়েম ছদ্মনামে একাধিক গীতিকবিতা, সনেট, খণ্ডকাব্য রচনা করেন। তাছাড়া তিনি অমিত্রাক্ষর এবং চতুর্দশপদী অর্থাৎ যাকে ইংরেজিতে বলে সনেট তার প্রবর্তক। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রথম যে সৃষ্টি বা সৃষ্টিকর্তা যিনি হলেন তিনি হলেন এই মাইকেল মধুসূদন দত্ত। এখন এই অমিত্রাক্ষর ছন্দটা কি একটু বুঝে নিন। অমিত্রাক্ষর নামেই বুঝতে পারছো, অমিত্রাক্ষর, মিত্র মানে হচ্ছে মিল, অক্ষর তাহলে এখানে অ যেহেতু আছে, অ উপসর্গ লেগে এটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে, অর্থাৎ অমিল। তাহলে যে কবিতার চরণের শেষে অমিল বা অক্ষরের মিল বা ধ্বনিগত মিল থাকে না বা দেখানো হয় না, সেগুলোকে আমরা বলবো অমিত্রাক্ষর। এখন এই অমিত্রাক্ষর ছন্দ বা অমিত্রাক্ষর রীতি উনি কেন তৈরি করলেন? অমিত্রাক্ষর ছন্দ যখন তৈরি হয়নি, অর্থাৎ মধুসূদন দত্তের কাব্য রচনার পূর্বে বাংলা যে কাব্য কবিতা ছিল তা সবই কিন্তু অক্ষরবৃত্তে রচিত হতো এবং পয়ার ও ত্রিপদী বন্ধ ছিল। পয়ার ও ত্রিপদী বন্ধ বলতে সেগুলোকে বুঝবো যেগুলো হচ্ছে মিত্রাক্ষর, অর্থাৎ প্রত্যেক চরণ বা কবিতার লাইন, চরণ মানে হচ্ছে লাইন, লাইনের শেষে কি থাকবে? মিল থাকবে। কিসের মিল? ধ্বনিগত এবং অক্ষরগত মিল থাকবে। এখন অক্ষর কিন্তু বর্ণ নয়, আমি অন্য ক্লাসেও বলেছি অক্ষর আর বর্ণ কিন্তু এক জিনিস নয়। তাহলে যে কবিতার চরণের শেষে অক্ষর বা ধ্বনিগত মিল থাকে সেটা হচ্ছে মিত্রাক্ষর, আর যে কবিতার চরণের শেষে অক্ষর বা ধ্বনিগত মিল থাকে না সেটা হচ্ছে অমিত্রাক্ষর। এখন মাইকেল মধুসূদন দত্ত কাব্য রচনার আগে যে সকল কবি সাহিত্যিকরা কাব্য রচনা করতেন তাদের বেশিরভাগ কবিতা, বেশিরভাগ বলা চেয়ে আমার মনে হয় বলবো যে সব কবিতাই তখনকার দিনের কবিরা শুধুমাত্র পয়ার বা মিত্রাক্ষরে লিখতেন। এই নিয়মের বিরুদ্ধে এসে, এই নিয়মের বিরুদ্ধাচরণ করে তিনি অমিত্রাক্ষর ছন্দ তৈরি করলেন। কারণ তিনি মনে করতেন কাব্যে ভাব প্রকাশই বড় কথা, মিল দিয়ে দিয়ে চরণ সৃষ্টি করে বা কবিতার লাইন তৈরি করাটা খুব একটা মানে গৌণ ব্যাপার। আর এই মিল থাকার জন্যই ভাব তার খুশি মতো যেখানে খুশি প্রকাশ পায় না। তেমনি আবার যিনি লিখছেন বা লেখেন
এই মিল দিয়ে দিয়ে মিত্রাক্ষর দিয়ে দিয়ে যিনি কবিতা লেখেন তারও কিন্তু একটা গলদঘ্রম বা মানে গা থেকে ঘাম আম ছড়ে যাওয়ার মতো ব্যাপার। এই কষ্ট করে কবিতার ভাবকে মিত্রাক্ষরের মধ্য দিয়ে লিখবেন, এই আ রীতির বিরোধী তিনি ছিলেন। তাই তিনি মিল সৃষ্টি না করে অমিলের মধ্য দিয়ে যেখানে খুশি সেখানে তার ভাবকে বিস্তৃত করার আম যে ইচ্ছা, তাকে লক্ষ্য রেখেই তার এই অমিত্রাক্ষর ছন্দের রচনা। এখন এই মিত্রাক্ষর বা অমিত্রাক্ষর দুটোরই কিন্তু ১৪ মাত্রা হয়। ১৪ মাত্রা বলতে যে প্রত্যেক যে চরণ, প্রত্যেক চরণের মাত্রার চরণ হবে ১৪ মাত্রার। আর এই ১৪ মাত্রার বাঁধনে পড়ে কবিতার ভাব স্বচ্ছন্দ গতিতে বা নিজের গতিতে এগোতে পারে না। এই বাঁধনে পড়ে, অর্থাৎ এই ১৪ মাত্রার যে বাঁধন, যে নিয়ম, সেই নিয়মে পড়ে কি হয়, এই কবিতার ভাব ছটপট করে। ছন্দের খুশিতে, অর্থাৎ ছন্দকে খুশি করতে গিয়ে কবিতার যে মূল ভাব সে যেন চাকরের মতো চলে। আর এই নিয়মের বিরুদ্ধে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত মিত্রাক্ষর নয়, অমিত্রাক্ষর ছন্দ তৈরি করলেন। আর এই অমিত্রাক্ষর ছন্দের প্রশংসা করতে গিয়ে বা নিজের মিত্রাক্ষরের বা মিত্রাক্ষর নিয়ে লেখা কবিতার প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি যে চতুর্দশপদী কবিতা বা সনেট লিখেছেন, সেটি হচ্ছে মিত্রাক্ষর। এই মিত্রাক্ষর হচ্ছে কবিতার নাম। মিত্রাক্ষর কবিতায় উনি বা মিত্রাক্ষর সনেটে উনি কি বলছেন, চলো একবার আমরা কবিতার দিকে চোখ রাখি। হ্যাঁ, আর একটি কথা বলি, যে এই যে মিত্রাক্ষর, এটি একটি সনেট। সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী বা সনেটের যে সৃষ্টি যেখানে হয় সেটা কিন্তু আমাদের দেশে নয়, এটি পশ্চিম অর্থাৎ পাশ্চাত্যে। এই সনেটের সৃষ্টিকর্তা হলেন পিয়ারো ভিনে। পিয়ারো ভিনে এই সনেটের স্রষ্টা। তারপরে বাংলায় যিনি প্রথম সনেট বা প্রথম চতুর্দশপদী কবিতা লিখলেন, তিনি কিন্তু এই মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতা হচ্ছে, এর লাইন সংখ্যা হবে ১৪। অর্থাৎ চতুর্দশপদী কবিতায় কত লাইন থাকবে? ১৪ লাইন। আর এই ১৪ লাইন বা ১৪টি চরণ সমন্বিত যে কবিতা, যার প্রত্যেক চরণে কি থাকবে? একটি ভাব, এবং পরবর্তী চরণে তার বিশ্লয়। মানে প্রথম যে মানে এই তোমার এই চতুর্দশপদী যে কবিতা, তার দুটো পার্ট হয়। প্রথম হয় ৮, এই ৮কে বলা হয় অষ্টক। আর শেষের যে ৬ তাকে বলা হয় ষষ্ঠক বা শতক। এখন এই অষ্টকে কি হয়? অষ্টকে থাকে কবিতার ভাব। এই ভাব এখানে ঘনীভূত হয়। প্রথম অষ্টক বা প্রথম ৮ লাইনে থাকে কবিতার ভাব, এবং ভাবনাটা সেখানে ঘনীভূত হয়। আর পরের যে ৬টি চরণ বা ৬টা লাইন থাকে বা শতক যাকে বলছি, সেখানে কিন্তু কবিতার বিশ্লেষণ করা হয়। আর এই পদ্ধতি মেনেই যে কবিতা ১৪ লাইনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ভাবনা একেবারে চারিদিকে প্রথম থেকে শেষ অবধি, প্রথম অংশে হবে ঘনীভূত, পরের অংশে হবে বিশ্লেষিত। এইভাবে যে এই ভাবকে অনুসরণ করে যে কবিতা, তাকে আমরা বলবো সনেট বা চতুর্দশপদী কবিতা। কবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন খুব সংবেদনশীল এবং সহানুভূতিপ্রবণ কবি। তার অনেক সনেট বা অনেক কবিতাতে আমরা দেখতে পাই যে তিনি কবিতাকে বলছেন মনের বাগানে ফুটে থাকা সবথেকে সুন্দর ফুল। আর এই কবিতা রচনায় যিনি সাহায্য করেন, তাকে তিনি কবি বলেছেন, দেবীর আখ্যায়িত করেছেন। তিনি হচ্ছেন কল্পনা। এই কল্পনাকে তিনি দেবী রূপে কল্পনা করেছেন। কল্পনা দেবীকে উনি কল্পনা ছাড়া কবিতা হয় না। তাই এই কবিতা রচনার যে প্রেরণাদাত্রী, অর্থাৎ এই কল্পনা, তাকে তিনি দেবী রূপে আখ্যায়িত করেছেন। ঠিক তেমনি এই যে মিত্রাক্ষর কবিতা, এই মিত্রাক্ষর কবিতাতেও তিনি কি করেছেন? সহানুভূতি দেখিয়েছেন। যে মিত্রাক্ষর
কবিতাটি উনি শুরু করছেন কি করে, যেন এই ভাষাকে, এই কবিতাকে যারা কষ্ট দিয়েছেন, কষ্ট দেওয়ার জন্য রচনা করেছেন, তাদের প্রতি তিনি রেগে গেছেন, কিন্তু কবিতার প্রতি, ভাষার প্রতি তার সমবেদনা ও সহানুভূতি প্রকাশ পেয়েছে। কবি মধুসূদন দত্ত মিত্রাক্ষর কবিতায় কীভাবে ভাষার প্রতি এবং কবিদের প্রতি নিজের সমবেদনা, রাগ, এমনকি আক্ষেপ প্রকাশ করেছেন, চলো দেখি। কবি বলছেন, বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে, লোভ হাসা পীড়িতে তোমা গড়িল যে আগে, মিত্রাক্ষর রূপ বেরি। কবি কি বলছেন? বলছে আমি তাকে খুব নিষ্ঠুর বলে মনে করি। তিনি কে? যে এই মিত্রাক্ষর রূপ বেরি পড়িয়েছেন ভাষার চরণে, যে ভাষাকে কষ্ট দিতে, পীড়িতে মানে কষ্ট দিতে, হ্যাঁ, যে কষ্ট দেওয়ার জন্য তোমা, অর্থাৎ হে ভাষা, তোমাকে যে বা যারা কষ্ট দেওয়ার জন্য মিত্রাক্ষর রূপের বেরি পরিয়ে রেখেছে, তাদেরকে আমি খুব নিষ্ঠুর বলে মনে করি। এখানে লো, এই লোটা হচ্ছে একটা অব্যয় পদ। তারপরে কি বলছে দেখো, কত ব্যথা লাগে পর যবে এ নিগর কোমল চরণে। বলছে তোমাকে যে কত ব্যথা লাগে যখন এই নিগর মানে হচ্ছে শৃঙ্খল বা শিকল বা ফাঁস, যেটা পড়ে কারো স্বাধীনতাকে খর্ব করা হয়, কাউকে আটকে রাখা হয়। তো তাই বলছেন কি, যে কত ব্যথা লাগে পর, তোমাকে যে কত ব্যথা, কত কষ্ট যে তুমি পাও যখন এ নিগর কোমল চরণে, তোমার এই নরম কোমল চরণে এই ফাঁস বা শৃঙ্খল পরানো হয়েছে বা হয়, তখন তোমাকে কত ব্যথা লাগে, কত কষ্ট পাও তুমি হে ভাষা। শরীরে হৃদয় মোর জ্বলি উঠে রাগে। কবি কি বলছেন? বলছে শরীরে যদি যখন আমার মনে পড়ে, যখন আমার স্মরণে হয়, তখন আমার হৃদয় জ্বলে ওঠে। ছিল নাকি ভাবধন কহলো ললনে। বলছে কোনো ভাবনার ধন কি ছিল না? কাদের? যে সকল কবিরা তোমাকে মিত্রাক্ষর রূপ বেরি পড়িয়ে তোমাকে রচনা করেছে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করেছে, তাদের মনের ভাণ্ডারে, কি বলছেন, মনের ভাণ্ডারে তার যে মিথ্যা সোহাগে ভুলাতে তোমারে দিল এ তুচ্ছভূষণে। বলছেন, কবি বলছেন যে তাদের মনে, সেই সকল কবিদের মনে কি কোনো ভাবনার ধন ছিল না? বলো তো হে সুন্দরী ললন। ললনা মানে হচ্ছে, বা ললনী মানে হচ্ছে সুন্দরী, সুন্দরী নারী। এখানে কবি এই কবিতাকেই সুন্দরী নারীর সঙ্গে তুলনা করছেন। তা বলছে হে কবিতা, হে সুন্দরী, তুমি বলো তো তাদের মনের ভাণ্ডারে কোনো ভাবনার ধন ছিল নাকি, যে তোমাকে মিথ্যা সোহাগ দেওয়ার জন্য, তোমাকে ভুলিয়ে রাখার জন্য সামান্য এই তুচ্ছ ভূষণ তোমাকে প্রদান করেছে। এটা গেল অষ্টক, অর্থাৎ প্রথম ৮ লাইন। তারপরে কি বলছে দেখো, কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে। বলছে কোনো কাজ আছে কি, কোনো দরকার, কোনো প্রয়োজন কি, যে কমলের দল, অর্থাৎ কমল অর্থে এখানে পদ্ম, যে পদ্মের পাপড়ি নিজেই রঙিন, নিজের স্বভাবের গুণে সে এমনিতেই প্রকৃতির বলে সে কিন্তু নিজে রঙিন, অথচ তাকে আবার অন্য কোনো রঙে রাঙানো কি কোনো দরকার আছে? নিজ রূপে শশীকলা উজ্জ্বল আকাশে, নিজের রূপে শশী অর্থাৎ আকাশের নক্ষত্রমণ্ডলী, চাঁদ সহ আরও যা সকল নক্ষত্র রয়েছে, তারা তো নিজের রূপে আকাশে উজ্জ্বল। কি কাজ পবিত্রী মন্ত্রে জাহ্নবীর জলে। জাহ্নবী অর্থাৎ গঙ্গার জলে কোনো পবিত্র মন্ত্র পাঠ করে কি তাকে পবিত্রতা দান করার কোনো প্রয়োজন রয়েছে? কারণ জাহ্নবী অর্থাৎ গঙ্গার জল তো এমনিতেই পবিত্র, সে স্বাভাবিক, সে নিজেই পবিত্র। তো তার এই পবিত্রতাকে আরও পবিত্র করার জন্য কি কোনো মন্ত্রের প্রয়োজন আছে কি? কি কাজ সুগন্ধ ঢালি পারিজাত বাসে। কি কাজ, কোনো দরকার, কোনো প্রয়োজন আছে কি, যে পারিজাত অর্থাৎ যে স্বর্গের ফুল, যে নিজে এত সুগন্ধে পরিপূর্ণ, সেই সুগন্ধের পরিপূর্ণতার আর কি কোনো প্রয়োজন আছে? কোনো সুগন্ধ অর্থাৎ বাইরে থেকে অন্য কোনো সুগন্ধ সেখানে ঢালা বা দেওয়া, কারণ সে তো এমনিতেই সুগন্ধময়। প্রকৃত কবিতা রূপী প্রকৃতির বলে। যে কবিতা প্রকৃত, অর্থাৎ প্রকৃত কবিতা কীরকম, বলছে সে নিজের বলে, সে নিজের ক্ষমতায়,
সে নিজে থেকে স্বাভাবিকভাবেই সে কি বলছে সুন্দর, তাই তাকে অন্য কোনোভাবে, যেমনটা কমল অর্থাৎ পদ্মের পাপড়িকে অন্য কোনো রঙে রাঙানো কোনো প্রয়োজন নেই, যেমনটা শশীকলা আকাশে এমনিতেই উজ্জ্বল, আবার জাহ্নবীর জল যেমনভাবে পবিত্র, আর অন্য কোনো মন্ত্র দিয়ে তাকে পবিত্র করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক তেমনি পারিজাত বাসে অর্থাৎ স্বর্গের যে পারিজাত ফুল, সেই ফুলে আবার বাইরে থেকে নতুন করে সুগন্ধ ঢালার কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি প্রকৃত কবিতা কিন্তু নিজস্ব বলে, নিজস্ব ক্ষমতায় সে সুন্দরী, প্রকৃত তার গুণ, তার কদর সবটাই রয়েছে। তাই আর নতুন করে তাকে অন্য কোনো রীতি বা নিয়ম দিয়ে বা তার ভাবনাকে আটকে রেখে তার স্বাভাবিক ক্ষমতাকে খর্ব করে, তার স্বাধীনতাকে নষ্ট করে অন্য কোনো রূপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। চীন নারী সমপদ কেন লৌহ ফাঁসে, অর্থাৎ মধ্যযুগে চীন দেশে পুরুষতান্ত্রিক সমাজ যেভাবে চীনা নারীদের স্বাধীনতাকে খর্ব করে রেখেছিল, তাদেরকে পরাধীন করে রেখেছিল, তাদের পায়ে লৌহ ফাঁস অর্থাৎ লোহার তৈরি জুতো পরিয়ে রাখা হতো, তাদের যে পায়ের যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধিকে রুখতে চীনের পুরুষতান্ত্রিক সমাজ এই নিয়ম তৈরি করেছিল। তাই কবি বলেছেন, চীন নারী সমপদ কেন লৌহ ফাঁসে, অর্থাৎ চীন দেশের নারীর মতো মানে মতো, হ্যাঁ, চীনা নারীদের মতো কেন এই কবিতার পদ অর্থাৎ কবিতার প্রতি চরণে লোহার ফাঁস পরানো। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন যে যারা নিজস্ব গুণে গুণান্বিত, যাদের নিজস্ব কদর এবং ক্ষমতায় যারা প্রকৃত, তাদেরকে অন্য কোনোভাবে, অন্য কোনো অলঙ্কারে, অন্য কোনো ছন্দে তাদেরকে কি করা উচিত নয়, তাদেরকে সুন্দর করা উচিত নয়, কারণ তারা নিজস্বতার বলে সুন্দর। এই হলো কবিতার মর্মার্থ বা ভাবার্থ। তো এভাবেই তোমাদেরকে কবিতার ভাবার্থর দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে তা হলো যে তোমাদের কবিতার লাইন তুলে দেবে যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ লাইনগুলো আইডেন্টিফাই করতে দেবে। আর কবির নাম তো মনে রাখতেই হবে, তাছাড়া কিছু শব্দের অর্থ তোমাদের মনে রাখতে হবে, যেমন ললন, এই ললনে শব্দ অর্থ কী, কিংবা নিগর শব্দের অর্থ কী, এই অর্থগুলো তোমাদের একটু দেখে যেতে হবে। তো এইভাবেই আমরা কবিতার আজকের ক্লাস শেষ করলাম। পরের ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। কেমন লাগলো বা তোমাদের সকলকে আরও একবার অনুরোধ করি, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।